হ্যালো ফিফথ সেম ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে, যেটা হচ্ছে সাম নন ডিটেলড ডিসকাস টপিকস অফ সফট স্কিল অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ওয়ান শট। তো আগের ভিডিওটা ছিল হচ্ছে ওয়ান শট, যেটা হচ্ছে হোল সিলেবাস আমি আলোচনা করেছিলাম ইনক্লুডিং পিওয়াইকিউস। তো আমি রিকোয়েস্ট করছি, যারা দেখেছিস খুবই ভালো, যারা দেখিসনি তারা আগে ওটা দেখ, পুরো ভিডিওটা একদম যতক্ষণেরই 2 আওয়ার হয়েছে ভিডিওটা, ওটা মন দিয়ে পুরোটা দেখ। আর আমি কোনো ডিটেলস থিওরিটিক্যাল কনসেপ্ট বা প্রচুর লিখিয়েছি বা দেখিয়েছি সেরকমও নয়। আমি একদম প্রতিটা টপিক গল্পের ছলে বুঝিয়েছি, যাতে তোদের মাথাতে ঢোকে, শক্ত শক্ত টার্মও মাথায় ঢোকে, সোজা সোজা টার্মও মাথায় ঢোকে, যাতে তোদের একটা জিনিসও মুখস্থ করে না যেতে হয় এবং মাথায় হেডেক নিয়ে পরীক্ষা দিতে না যেতে হয়, রিল্যাক্সে যাতে যেতে পারে, সেই জন্য প্রতিটা টপিক একদম গল্পের ছলে মজা করে বুঝিয়েছি। তো যারা দেখিসনি এখনো অবধি, ওই ভিডিওটা দেখ আগে, তারপর এই ভিডিওটা দেখবি। কারণ এই টপিকগুলো হচ্ছে শেষের দিকে একটা টপিক ছাড়া বাকি যে টপিকগুলো আমি সবই ওই ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু অতটা ডিটেলসে করিনি। কিন্তু করেছি, তোরা বুঝতে পারবি কি ব্যাপার, কিন্তু অতটা ডিটেলসে করিনি। এবার ম্যাকআউটের তো ব্যাপার, এবার যদি কোনো কারণে হয়তো চলে এলো, তখন তোরা লিখতে পারবি, কিন্তু আরেকটু ক্লিয়ার করব যাতে তোরা ভালোভাবে লিখতে পারিস। কিন্তু এমন নয় যে ওই ভিডিওতে আমি টপিকগুলো আলোচনাই করিনি এই ভিডিওতে করছি, তা কিন্তু নয়। ওই ভিডিওর কন্টেন্ট থেকেই নেওয়া। তাহলে আশা করি বোঝা গেল। তাই যারা দেখিসনি রিকোয়েস্ট করছি, তোরা ওই ভিডিওটা আগে দেখ, আশা করি বুঝতে পারবি, অসুবিধা হবে না, কোনো টপিকই কনফিউশন থাকবে না। আর যারা দেখেছিস আশা করি বুঝতে পেরেছিস, ভালো লেগেছে, বোরিং লাগেনি। তো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। আর আবারও রিকোয়েস্ট করছি, তোরা আগে ওয়ান শটটা দেখ পুরোটা। 2 আওয়ারে আছে, 2 আওয়ারে হোল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, 10টা ইউনিট আছে, পুরো কমপ্লিট করে দিয়েছি। প্রতিটা টপিক সিলেবাস ধরে বাদ দিইনি কিছু, যেরকম পিওকিউ এসছে সেইগুলো ইনক্লুড আছে। তোদের কোনো অসুবিধাই হবে না যখন পরীক্ষা দিতে বসবি, সব কোশ্চেনের নিশ্চিন্তে অ্যান্সার করতে পারবি। এবং দিনে যখনই হোক এই 2 ঘন্টাটা দেখে নিলে সারাদিন না পড়লেও হবে। আর ডিটেলসে বলবো না, ওই ভিডিওটা দেখ ভালো করে, তারপর এই ভিডিওটা দেখবি, আগে কিন্তু এটা দেখবি না। শুরু করা যাক তাহলে। তো ফার্স্ট হচ্ছে সাইমন্স নরমেটিভ মডেল অফ বাউন্ডেড র্যাশনালিটি। তো র্যাশনাল ডিসিশন মেকিং, যেটা ওই ভিডিওতে আলোচনা করেছি, তার পরের টপিকই এটা, তোরা দেখতেই পাবি। তো এইখানে যে ফেজগুলো উল্লেখ করা আছে, 5টা ফেজ, এগুলো হচ্ছে ডিসিশন মেকিংয়েরই স্টেপ। ফার্স্ট যে স্টেপটা হচ্ছে ইন্টেলিজেন্স ফেজ। ইন্টেলিজেন্স ফেজটা মানে কি? আমার আইডেন্টিফাই দ্য প্রবলেম, এটা আতস কাচের সাইন, আইডেন্টিফাই দ্য প্রবলেম, মানে প্রবলেমটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই প্রবলেম। তারপরে ডিজাইন ফেজ। ডিজাইন ফেজ মানে কি? আমাদের খুঁজতে হবে অল্টারনেটিভ। ফার্স্ট আমাদের প্রবলেম খুঁজতে হবে, তারপরে স্টেপ হচ্ছে আমাদের ওই প্রবলেমের জন্য কী কী সলিউশন হতে পারে সেইগুলো খুঁজতে হবে, ফাইন্ড সলিউশন। এবার সলিউশনস হবে, একটা সলিউশন নয়, অল পসিবল সলিউশন। সেকেন্ড স্টেপ হচ্ছে চয়েস ফেজ। চয়েস মানে কি? আমাকে চয়েস করতে হবে এই এতগুলো যে সলিউশনস আমরা ভাবলাম, এদের মধ্যে থেকে আমাদের বেস্ট অল্টারনেটিভস বা বেস্ট সলিউশন যাই বলিস না কেন সেটা চুজ করতে হবে। এই ফেজটাই হচ্ছে ডিসিশন মেকিং এর ফেজ। ডিসিশন যাকে বলে সেটা হচ্ছে বেস্ট অল্টারনেটিভ বা বেস্ট সলিউশন, একই ডিসিশন বলে কিন্তু। তো আমাদের এখানে বেস্ট খুঁজতে হবে, বেস্ট, ফাইন্ড বেস্ট, বেস্ট সলিউশন খুঁজতে হবে। হলো, এবার সলিউশন বা অল্টারনেটিভ যাই বল খুঁজলাম। এবার তারপর হচ্ছে রিভিউ। রিভিউ মানে কি? যে কোনো রিভিউ মানে কি বোঝায়? যে তুমি জিনিসটাকে, ধর খাওয়ার রিভিউ আমি খেলাম, নিয়ে আমি জানালাম যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, বা কি কি আর মেশাতে হলে আরও ভালো হবে, যে মতামতগুলো, সেইগুলো হচ্ছে রিভিউ। এবার এটা তো বেস্ট অল্টারনেটিভ আমি চুজ করলাম। এবার একটা সলিউশনে আমি দাঁড়ালাম, যে এতগুলো সলিউশন এর মধ্যে থেকে একটা সলিউশন দাঁড়ালাম, যে এই সলিউশনটা ওই প্রবলেমটাকে সলভ করতে পারে। এবার যখন ওই সলিউশনটা আবার অ্যালগরিদম যাই বলেছে অ্যাপ্লাই করলাম, তখন হতেই পারে কিছু একটা প্রবলেম চলে এলো, সেটা আমাকে মানে ঠিক করতে হবে, বা হয়তো আসছে আউটকাম কিন্তু একটু দেরি হচ্ছে, তাহলে ওর থেকে একটু ফার্স্ট ভাবতে হবে, মানে ওটাকেই মডিফাই করতে হবে, যেটা চুজ করেছি বেস্ট অল্টারনেটিভ সেটাকে আমাকে মডিফাই করতে হবে। তো এই জিনিসগুলো হয় রিভিউ পেসে। রিভিউ দেওয়া, ইভ্যালুয়েট করা, আমাদের যে আউটকামটা আসছে সেটাকে ইভ্যালুয়েট করা।
মানে কি কিছু প্রবলেম আসছে, না সব ঠিকঠাকই আছে, একটু স্লো, সেইগুলো হচ্ছে দেখা। কারণ আমরা তো জাস্ট চুজ করলাম যে এইভাবে করা যেতে পারে। এবার যখন এপ্লাই করব হতেই পারে অনেক প্রবলেম দেখা গেল। তো সেইটার ব্যাপারে যে মতামতগুলো কিভাবে ঠিক করা যাবে, কিভাবে আরো ফাস্ট হবে, সেটা হচ্ছে রিভিউ। তারপর হচ্ছে স্যাটিসফাইং। স্যাটিসফাইংটা হচ্ছে লাস্ট স্টেপ। এবার রিভিউ করার পর আমরা স্যাটিসফাই হলাম যে হ্যাঁ, এই সলিউশনটা হচ্ছে খুব ভালো এবং গুড এনাফ, এবং ধর লিমিটেড সোর্স, মানে ধর আমার কাছে খুব কমই সোর্স আছে, সেখান থেকে আমাকে কিছু একটা ভাবতে হবে প্রবলেমটাকে মেক আপ করার জন্য। আমার হাতে খুব বেশি সোর্স নেই, ওই যা আছে ওইগুলো দিয়ে আমাকে কাজ চালাতে হবে। তো ওই সব লিমিটেড সোর্সেও এটা খুব ভালো সলিউশন, এবং এমনিতেও খুব ভালো সলিউশন। তাহলে আমি রিভিউ ফেসের পর যদি যদি ঠিকঠাক করতে হয় করে টোরে নিলাম, তারপর আমার যেটা দাঁড়ালো সেটা হচ্ছে একদম বেস্ট, মানে নো কমেন্ট যেরকম বলে, নো কমেন্ট, ওরকম আমি একদম স্যাটিসফাই, খুব স্যাটিসফাই আমি যে হ্যাঁ, নো কমেন্ট হলো। তাহলে আশা করি বোঝা গেল একদম ডিসিশন মেকিং এরই 5টা স্টেপ, শুধু এই নামগুলো এভাবে দিয়েছে। ইন্টেলিজেন্স মানে কি, বুদ্ধি দরকার। মানে কি, আমাকে প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে যে হয়েছেটা কি। যদি ইন্টেলিজেন্ট না হয়, বুদ্ধি না থাকে, সে তো বুঝতেই পারবে না কি প্রবলেম হচ্ছে। তাহলে ফার্স্ট আগে প্রবলেমটা বুঝতে হবে, তারপর সলিউশন বার করতে হবে। যে 5 জন মানে অনেকজন অনেক রকম সলিউশন দিল। তারপর হচ্ছে চয়েস ফেজ। চয়েস মানেই হচ্ছে একটা চুজ করা। এবার 6টা 7টা সলিউশন এসেছে, আমি তার মধ্যে একটা চুজ করলাম। তারপর রিভিউ ফেজ। এবার ওই যে সলিউশনটা এসছে সেটা আমি এপ্লাই করব প্রবলেমটাকে ঠিক করার জন্য। এবার এপ্লাই করলাম, হতেই পারে খুব ভালো, বা হতেই পারে অতটাও ভালো নয়, আরেকটু মডিফাই করতে হবে। কিন্তু বাকিগুলোর থেকে ভালো, কিন্তু একটু মডিফাই করতে হবে। তো এইটা হচ্ছে রিভিউ ফেজ, মানে রিভিউ পেলাম নিজে এপ্লাই করে, যে কি, কি আরো মডিফাই করতে হবে, না ভালো, না কি, সেগুলো জানতে পারলাম এপ্লাই করার পর, বেস্ট সলিউশনটা। তারপর সব ঠিকঠাক করে একদম ফাইনালে গিয়ে দাঁড়ালাম স্যাটিসফাই হলাম যে হ্যাঁ, এটাই আমার বেস্ট একদম, যেটা চুজ করেছিস ভুল কিছু চুজ করিনি, একটু একটু এদিক ওদিক করতে হলো, বাট অন্যদের থেকে বেস্ট। তো নো কমেন্ট, স্যাটিসফাই মানে নো কমেন্ট। আশা করি বোঝা গেল। এরপরে টপিক হচ্ছে কম্পোনেন্টস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। তো এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে 5টা কম্পোনেন্ট থাকে। ফার্স্ট হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। এবার সেলফ অ্যাওয়ারনেস মানে কি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে সতর্কতা, এটাকে বলে। এবার সেলফ অ্যাওয়ারনেস মানে এখানে কি সেলফ, ওই সতর্কতা তো নয়, এটা হচ্ছে নিজের ইমোশন, নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস, এইগুলো নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে। আমি নিজেই জানি না আমার নিজের উইকনেস কোনটা, নিজের স্ট্রেংথ কোনটা, তারপর আমি নিজে নিজে ইমোশনকে বুঝতে পারি না, এইগুলো করলে হবে না। নিজের ইমোশনকে, নিজের স্ট্রেংথকে, নিজের উইকনেসকে বুঝতে হবে এবং জানতে হবে। তারপর হচ্ছে সেলফ রেগুলেশন। রেগুলেশন মানে কি, রেগুলেট করা মানে কি, যে রেগুলেটর থেকে পাখায় কন্ট্রোল করা। ওই যে পাখাটা 1 থেকে 5-এ করতে পারি, 5 থেকে 1-এ করতে পারি, এই যে কন্ট্রোল করা, এটা হচ্ছে রেগুলেট করা। সেলফ রেগুলেশন মানে কি, নিজেকে কন্ট্রোল করা। কি কন্ট্রোল করব, ইমোশন কন্ট্রোল করব। তারপর হচ্ছে খুব রাগী সিচুয়েশন হলো, মানে প্রচুর রাগারাগি করলাম, বকলাম, চেঁচালাম, এসব না করে হচ্ছে স্টে কাম। যেমন হচ্ছে আমাদের এমএস ধোনিকে ক্যাপ্টেন কুল বলে। যাই সিচুয়েশন হোক না কেন, মানে শান্ত থেকে ডিসিশন নেয়। তো এইরকম নিজেকে কন্ট্রোল করতে জানতে হবে। মানে একদম রেগে টেগে যা না তাই বলে দিলাম, চেঁচামেচি করলাম, একটা খারাপ পরিবেশ সৃষ্টি করলাম, আর টিমের লাভের লাভ কিছুই হলো না, সেরকম করলে হবে না। নিজেকে কন্ট্রোল করতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে। যে খুব কান্নাকাটি করছি, কিছু একটা হলো, সেরকম করলে হবে না। একটু তো কান্না আসবেই, কিন্তু কন্ট্রোল করতে হবে, বুঝতে হবে যে কেঁদে লাভ নেই, আমাকে মুভ অন করতে হবে। তারপর হচ্ছে আমাকে অন্যরকমভাবে ভাবতে হবে। লস হয়েছে ঠিক আছে, কিন্তু প্রফিট যে হবে না কোনোদিন তাও নয়। তারপর হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। সোশ্যাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে, সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে নিজের ইমোশনকে বোঝা, নিজের স্ট্রেংথ উইকনেসকে বোঝা। আর সোশ্যাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে অন্যের ইমোশন, অন্যের স্ট্রেংথকে বোঝা। যেটা নিজের ক্ষেত্রে বুঝলি সেটা অন্যের ক্ষেত্রে বুঝবি। যে বাকির ইমোশন মানে বাকিদের ইমোশনকে বুঝবি, ওরকম। তারপর হচ্ছে সোশ্যাল স্কিল। এবার সোশ্যাল স্কিল বা ইন্টারপার্সোনাল স্কিল, সেমি সোশ্যাল স্কিল মানে কি হচ্ছে, সামাজিক, মানে তোর সাথে কারো একটার কমিউনিকেশন হলো। এবার এফেক্টিভ কমিউনিকেশন মানে ভালো কমিউনিকেট করা জানতে হবে। তারপর হচ্ছে বিল্ডিং রিলেশনশিপ, মানে সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। যদি খারাপ সম্পর্ক থাকে, যে পড়াতে থাকিস সবার সাথে তোর ঝামেলা, তাহলে সেটা কখনোই ভালো সোশ্যাল স্কিল নয়। যে কোনো রকম পরিস্থিতির মধ্যে তুই ধর হয়তো খুব চিন্তা করছিস, বা তোর মেন্টালি অবস্থা ভালো নয়, এবার তোকে যে লোকে সান্ত্বনা দেবে, সে লোক সান্ত্বনা দেবে না তোকে, কারণ জানে যে তুই একটু যদি ঝামেলা করিস, করিস সবার সাথে তোর খারাপ সম্পর্ক, এবার তাহলে কেউই তোর পাশে থাকবে না ওই সময়। তো সেইটা হলে হবে না, সম্পর্ক ভালো রাখতে হবে, কমিউনিকেশন ভালো হতে হবে, কনফ্লিক্ট হ্যান্ডেলিং, কার সাথে কার একটা ঝামেলা লাগলো সেটাকে স্মার্ট ওয়েতে মেটানো।
বোঝানো যাতে মিটে যায় সহজে, এইগুলো আসতে হবে। এই 5টা জিনিসই হচ্ছে কম্পোনেন্টস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পিওয়াইকিউরও এসেছিল। বেসিক্যালি আমি ওয়ান শটের ভিডিওতে আমি আলাদা করে ওভাবে বলিনি, কিন্তু পুরোটা করলে তোর পিওয়াইকিউ হয়ে যাবে, আবার সিলেবাসও হয়ে যাবে। আর এইটা আরেকটা এসেছিল যে এটা কি করে স্ট্রেস ম্যানেজমেন্টে হেল্প করে। বেসিক্যালি যেগুলো আমি আলোচনা করলাম সেইগুলো যদি কারো একটা মধ্যে থাকে, তাহলে সে অবশ্যই মানে স্ট্রেসটা কম হবে। আমি যদি ইমোশনকে বুঝতে পারি, নিজেরটাকে বুঝতে পারি, অন্যেরটাকে বুঝতে পারি, তারপর হচ্ছে কাম থাকতে পারি, তারপর হচ্ছে রিলেশনশিপ বিল্ড করতে জানি, তারপর পজিটিভ রিলেশনশিপ মানে যে ঝামেলা ট্যামেলা নয়, ভালো সম্পর্ক, এবং স্টে মোটিভেটেড মানে নিজেকে মোটিভেট করা জানতে হবে। যে ডিমোটিভেট হয়ে চুপচাপ ঘরে বসে রইলাম, কিছু করছি না, তা করলে হবে না। চেষ্টা করতে হবে নিজেকে মোটিভেট করা। তো এইগুলো যদি আমি পারি, এই 5টা কম্পোনেন্ট যদি থাকে, তাহলে অবশ্যই আমার স্ট্রেস ফিল হবে না। তো এরকমভাবে কোশ্চেনগুলো এদিক ওদিক করে আসতে পারে। তো একটাই রিকোয়েস্ট, কোশ্চেনটাকে মনোযোগ দিয়ে পড়বি, বুঝবি। তোরা অ্যান্সার সবই জানবি, কিন্তু কোশ্চেনটা না ধরতে পারলে অ্যান্সার করতে পারবি না। ভুল মানে অন্য একটা জায়গা লিখে দিচ্ছ চলে আসবি, সেরকম যেন না হয়। সেটা হচ্ছে কথা। অন্য জায়গায় লিখে দিয়ে চলে আসবি, এরকম যেন না হয়। পড়বি, বুঝবি, অ্যান্সার ঠিকই করতে পারবি আশা ওয়ান শটটা দেখার পর। আর এই ভিডিওটা দেখে নেওয়ার পর সব অ্যান্সারই করতে পারবি, কিন্তু আগে পড়ে বুঝবি যে কি জানতে চেয়েছে। কারণ এই সাবজেক্টের নাম্বার পাওয়া খুব একটা শক্ত নয়। কোনো অন্যান্য সাবজেক্টের মতো থিওরি, ফর্মুলা, অঙ্ক এসব নেই। শুধু গল্প বানানো, ঠিকঠাক গল্প বানাতে হবে। যেটা জানতে চেয়েছে সেটাকে একটু বড় বড় করে লেখা, যতটা বাড়ানো যায়, কিন্তু যেন মেন ওয়ার্ডগুলো ওর মধ্যে থাকে। সেটা তোরা নিজেরা কালো দিয়ে হাজার, সব থেকে ভালো আমি বলবো যাই কোশ্চেন দিক না কেন, স্টেপ বাই স্টেপ লিখবি, থিওরি আকারে লিখে আসবি না। যে বড় থিওরি আকারে আমি লিখে চলে এলাম প্রবন্ধ রচনার মতো, ওরকম নয়। পয়েন্ট পয়েন্ট করে লিখবি, যেটাই জানতে চাক না কেন। কালো কালি দিয়ে মেন পয়েন্টটা লিখবি, তারপর নীল কালি দিয়ে ব্যাখ্যা লিখবি। কারণ ওরা যদি দেখে যে সে যেটা চাইছি সেটাই লিখেছে, যেটা দরকার সেটাই লিখেছে, ওখানে তোকে নাম্বার দিয়ে দেবে। কিন্তু তুই যদি বড় একটা প্যারাগ্রাফ লিখে চলে আসিস, ওদের তো পড়তে হবে, খুঁজতে হবে, ফলে অত কেউ সময় দেবে না, বা অত কারো সম্ভবও নয়। একটা খাতা দেখছে, সে যদি দেখে এক পাতা সে লিখেই গেছে ইংলিশের মতো, আবার এতে অতটা কেউ করে দেখবেও না, ইচ্ছাটাই হবে না। তার থেকে যাই কোশ্চেন আসুক না কেন, পয়েন্ট করবি। যেটা তুই লিখতে চাইছিস সেগুলোকে কালো কালি দিয়ে পয়েন্ট করবি, নিয়ে তুই এবার যা গল্প লেখার, যা ব্যাখ্যা করা করবি। কিন্তু এবার কালো কালি দিয়ে ধর 5টা পয়েন্ট তুই লিখে দিলি, কোশ্চেনটার যা অ্যান্সার হবে তোর মনে হচ্ছে এই 5টা পয়েন্ট হতে পারে, তুই 5টা পয়েন্ট কালো কালি দিয়ে লিখে দিলি, তাহলে কি হলো, টিচারের প্রথমেই কালো কালি দিয়ে লেখাগুলো চোখে পড়বে। এবার টিচার দেখতে পাচ্ছে যে যেটা দরকার সে সেটাই লিখেছে, যেটা আমি এক্সপেক্ট করছি সে সেটাই লিখেছে। তাহলে কি হবে, ওখানেই তুই নাম্বার পেয়ে যাবি। স্যার অত পড়েও দেখতে যাবে না, নাম্বার দিয়ে দেবে। তারপর হচ্ছে 5 লেভেলস অফ লিডারশিপ ডিসক্রাইব বাই জন ম্যাক্সওয়েল। তো তারপর কি হলো, তারপর হচ্ছে এটা হচ্ছে লেভেল 1 হচ্ছে পজিশন। পজিশন হচ্ছে হ্যাভ টু, মানে সে সিনিয়র আমার থেকে, সে বস, ফলে তার পজিশন হচ্ছে সেখানে, ফলে আমাকে তাকে ফলো করতেই হবে। লেভেল 2 হচ্ছে পারমিশন, সরি, পারমিশন মানে হচ্ছে কি, কারণ তারা চায় তাকে ফলো করতে, কারণ সে হয়তো ভালো লিডার, ভালো বলে সেটা সবাই তাকে ফলো করতে চায়। লেভেল 3 মানে হচ্ছে প্রোডাকশন, মানে লিডার খুব ভালো রেজাল্ট অ্যাচিভ করেছে এবং প্রোডাক্টিভিটি বেড়েছে, তার পারফরমেন্স খুব ভালো, সেই কারণে তাকে লোকে ফলো করছে। লেভেল 3 হচ্ছে প্রোডাকশন। লেভেল 4 হচ্ছে পিপল ডেভেলপমেন্ট, মানে সবাইকে খুব হেল্প করে, তারপর হচ্ছে অন্যদের ভালোভাবে রেডি করেছে, যাতে তার পরের যে লিডার হবে সেও তার রুলগুলো ফলো করতে পারে। মানে আমি আমার মতো করে একজনকে রেডি করছি, যাতে আমার পর সে লিডার হয়, যোগ্য লিডার হয়, এবং সব্বাইকে আমি হেল্প করি, আমি সাজেশন দিই, পিপল ডেভেলপমেন্ট, তাহলে তাকে অবশ্যই লোকে ফলো করবে। আর লেভেল 5 হচ্ছে পিনাকেল। এটা মানে হচ্ছে লিডারশিপ অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, মানে হচ্ছে রোল মডেল। মানে আমার একটা কেউ রোল মডেল থাকতেই পারে, যে আমি তাকেই ফলো করি। আমার একটাকে লেগেসি বিল্ডার, মানে কোম্পানিটাকে সে একদম ক্ষুদ্র থেকে অনেক বড়তে দাঁড় করিয়েছে, একদম ছোট থেকে অনেক বড়তে দাঁড় করিয়েছে। যেমন তো ফিজিক্সওয়ালা, যে আলাক পান্ডে, আলাক পান্ডে একটা রোল মডেল, একটা লেগেসি বিল্ডার। একার চ্যানেল ছিল, ওখান থেকে আজ কত বড় কোম্পানিতে দাঁড় করিয়েছে। তো অবশ্যই তাকে আমি ফলো করতে চাইবো, সে আমার রোল মডেল।
তাহলে বোঝা গেল। তারপর হচ্ছে টাস্কম্যান 5 স্টেজ অফ টিম ডেভেলপমেন্ট। এবার এইখানে ধর এ, বি, সি, ডি 4টে মেম্বার আছে, এদেরকে নিয়ে একটা টিম তৈরি করা হলো। এবার ফার্স্ট স্টেজ হচ্ছে ফর্মিং, দেখতেই পাচ্ছিস ফর্ম কথাটা আছে, মানে তৈরি করা। এদের 4জনকে নিয়ে একটা টিম তৈরি হলো, একটা ইনিশিয়াল কমিউনিকেশন হলো, মানে জাস্ট আর কি ইন্ট্রোডাকশন আর কি। কারণ টিমে যদি একে অপরের সাথে কেউ কথাই না বলে তাহলে তো হবে না। টিম হলো নিয়ে একে অপরের সাথে পোলাইট কমিউনিকেশন হলো, ইনিশিয়াল বন্ডিং হলো, এরকম হয় আর কি। তারপরে স্টেজ হচ্ছে স্টর্মিং। সেটা মানে কি? সেইটা মানে হচ্ছে এবার 4জন তো 4জন তো একই রকমের মানুষ হবে না, ডিফারেন্ট হবে। এবার কিছু একটা নিয়ে ঝামেলা লাগলো, মতামত নিয়ে, যে না এ এক বলছে, এ এক বলছে, বি এক বলছে, একে অপরের সাথে ঝামেলা লেগে গেল। তারপর কে কোন পজিশনে থাকবে সেই নিয়ে ঝামেলা লেগে গেল। তো এইটা হয় স্টর্মিং এ। একটা টিম গড়লো, তারপর এর সাথে এর অত ঝামেলা লেগে গেল, এর সাথে এর অত ঝামেলা লেগে গেল, যে কে কোন পোস্টে থাকবে, মতামত নিয়ে ঝামেলা লেগে গেল। এ এক বলছে, বি এক বলছে, ডি এক বলছে। এটা এই স্টেজ হয় স্টর্মিং, স্টর্ম ভাব একটা ঝড়, মানে ঝামেলার ঝড় সেরকম। স্টেজ 3 হচ্ছে নর্মিং। নর্মিং মানে কথাটার মধ্যে নর্ম আছে, মানে নর্মাল, এখন আর ঝামেলা হচ্ছে না, সব নর্মাল সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে। এটা স্টর্মিং। স্টর্ম মানে ঝড় একটা, মানে ঝামেলা হিসেবে মনে রাখ। মানে নর্মাল হয়ে গেছে ঝামেলাটা, এখন আর ঝামেলা হচ্ছে না, সব নর্মাল হয়ে গেছে। টিম স্টেবিলাইজ করে গেছে, যে যার কাজ বুঝে গেছে, কে কোন পোস্টে থাকবে সেটাও বুঝে গেছে। স্টেজ 4 হচ্ছে পারফর্ম। এবার সব পারফর্ম করবে, সবার একটাই উদ্দেশ্য, টিমের একটাই একটাই উদ্দেশ্য, একটা গোল, যা আমাদের সবাইকে মিলেমিশে কাজ করে এটা অ্যাচিভ করতে হবে। ধর কোনো একটা প্রজেক্ট করছিস, ফার্স্ট একটা টিম ফর্ম হলো, যে স্যার বললো যে তোমরা 4জন একটা টিম। তারপর কিছু না কিছু একটা নিয়ে ঝামেলা হতেই পারে, এ এক বলছে, ও এক বলছে, এক একজনের এক এক রকম মতামত, সেটা হচ্ছে স্টেজ 2-তে হবে। স্টেজ 3-তে হচ্ছে কেউ একটা এসে থামালো, বা গ্রুপেরই কেউ একটা ঝামেলাকে থামালো, নিয়ে একটা দায়িত্ব ভাগ করে দিল, যে ঝামেলার দরকার নেই, তুই এটা করবি, তুই ওটা করবি, তাহলে ভালো হবে। নিয়ে এবার সবাই মাথা ঠান্ডা হলো, বুঝলো, নিয়ে সবাই সবার দায়িত্ব ভাগ করে নিল। স্টেজ 4 হচ্ছে পারফর্মিং। এবার যখন দায়িত্ব ভাগ করে নিল, এবার সবাইকে কাজ করতে হবে, যে যে ডিপার্টমেন্টে আছে সেই ডিপার্টমেন্টের কাজ তাকে করতে হবে, কিন্তু সবার একটাই উদ্দেশ্য, যে গোল টিম সেট করেছে সেটাকে পৌঁছানো, মানে হচ্ছে ভালো প্রজেক্ট, বেস্ট প্রজেক্ট দাঁড় করানো। ধর একটা টার্গেট, তোদের প্রজেক্টটা যেন পুরো ইসির মধ্যে বেস্ট হয়, এটা তোদের টার্গেট। তাহলে সবাই যে যা ডিপার্টমেন্টে কাজ করছে সেই কাজটাকে বেস্ট করতে হবে, তবে ওভারঅল প্রজেক্টটা ভালো হবে। স্টেজ 5 হচ্ছে অ্যাডজর্নিং, মানে হচ্ছে কাজ মিটে গেল, এবার গ্রুপ ভেঙে গেল, মানে প্রজেক্টে কাজ মিটে গেল, এবার ডিসলভ হয়ে গেল গ্রুপ, সবাই আলাদা আলাদা হয়ে গেল, মিটে গেল। তারপর হচ্ছে টাইপ অফ ওয়ার্ক টিম। এটা হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে প্রবলেম সলভিং টিম, মানে যে টিমের কাজ হচ্ছে প্রবলেম সলভ করা, কোয়ালিটি ডেভেলপমেন্ট করা। সেলফ ম্যানেজ টিম হচ্ছে কেউ সুপারভাইজার নেই, নিজেরাই সব ম্যানেজ করে। ক্রস ফাংশনাল টিম হচ্ছে ক্রস ফাংশনাল, ক্রস কথাটা মানে হচ্ছে ডিফারেন্ট। তো ডিফারেন্ট ডিপার্টমেন্টের লোক এসে একটা যদি টিম তৈরি হয়, মানে ধর আমাদের কলেজে বলি, ধর ইসি ডিপার্টমেন্ট থেকে, সিএসসি ডিপার্টমেন্ট থেকে, ডব্লিউ ডিপার্টমেন্ট থেকে, সব আলাদা আলাদা টিম, মানে আলাদা আলাদা ডিপার্টমেন্টের ছেলেকে নিয়ে আমি আমি যদি একটা টিম বানাই, এ এ মানে সবে সবার ডিপার্টমেন্টের বেস্ট, সেইটা দিক থেকে সে খুব ভালো জানে, নিয়ে আমি 4-5টা ডিপার্টমেন্টের থেকে একটা একটা করে ছেলেকে টিম বানালাম, তাহলে ক্রস হলো, ক্রস ফাংশনাল। তারপর হচ্ছে ভার্চুয়াল টিম, মানে হচ্ছে ভার্চুয়াল মানে কি, যে ধর অনলাইনে, মানে অনলাইনে মিটিং যেরকম হয় আর কি, ওয়ার্ক রিমোটলি হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। ভার্চুয়াল মানে সামনাসামনি না, ভার্চুয়ালি ক্লাক মানে হচ্ছে। তারপরে হচ্ছে টাইপ অফ ক্রিয়েটিভ থিঙ্কিং। এটা মানে হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং। ডাইভার্জেন্ট মানে কি, ডাইভার্জেন্ট করা মানে কি, এই যে বেড়েই চলেছে, সিগন্যাল সিস্টেমে আমরা পড়েছিলাম যে বেড়েই চলেছে, ইনফাইনাইটের দিকে ভ্যালু এগিয়েই চলেছে, এর কোনো শেষ নেই। তাহলে কি একটা একটা করে আইডিয়া কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে, বেড়েই চলেছে, আইডিয়া দেওয়ার লোকও বাড়ছে, আইডিয়াও বাড়ছে। কনভার্জেন্ট মানে কি, এরকম আস্তে আস্তে কনভার্জ করে যাচ্ছে, মানে অনেকগুলো আইডিয়া থেকে 5টা আইডিয়া থেকে 3টে আইডিয়াতে এলো, 3টে আইডিয়া থেকে একটা আইডিয়াতে দাঁড়ালো, ওটাই ইমপ্লিমেন্ট করা হবে। মানে কমছে নাম্বারটা, এখানে 1 2 3 করে করে বাড়ছে, আর এখানে হচ্ছে 4 3 2 করে কমছে, একটা একটা করে আইডিয়া। তারপর ক্রিটিক্যাল থিঙ্কিং মানে ক্রিটিক্যাল সিচুয়েশানে চিন্তা ভাবনা করা, সেটা অবভিয়াসলি লজিক্যাল অবজেক্টিভ হতে হবে। ক্রিটিক্যাল সিচুয়েশানে যে কোনো রকম ডিসিশন নিলে হয় না, খুব বুঝে শুনে ডিসিশন নিতে হয়। ল্যাটারাল থিঙ্কিং মানে বলেইছি যে স্টেপ বাই স্টেপ ভাববো না, যেমন হচ্ছে কম্পারেটিভ পেজ যে
কোশ্চেন, ধর একটা কোশ্চেন আমি দেখেই অ্যান্সার করে দিতে পারবো, সেটা আমি কেন স্টেপ বাই স্টেপ করবো? তো সেটা হচ্ছে ল্যাটারাল থিঙ্কিং। ওরকম চিন্তা ভাবনা রাখতে হবে যাতে দেখেই আমি বলতে পারি, স্টেপ বাই স্টেপ ভাবতে না হয়। ইমাজিনেটিভ মানে হচ্ছে যে আইডিয়াটা আমি ভাবছি সেটাকে আমি ভিজুয়ালাইজ করব, ইমাজিন করব, নিয়ে আমি একটা চিন্তা ভাবনা করব। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে হচ্ছে থিঙ্কিং বিয়ন্ড, মানে একটু বেশি, মানে কি বলবো, কনসেপ্ট, মানে কোনো একটা কাজ করছি, শুধু আমি এই মেটেরিয়ালটা চুজ করছি, ওই মেটেরিয়ালটা চুজ করছি, নিয়ে আমি ইমপ্লিমেন্ট করছি, নিয়ে দেখছি এরকম গ্রাফ আসছে, ওরকম গ্রাফ আসছে। তো ওরকম একটা র্যান্ডাম কাজ করার আগে আমি আগে একটু পিছিয়ে যাব, নিয়ে আমি কনসেপ্ট থিওরির উপর ফোকাস করব যে কোনটা নিলে ভালো, প্রতিটা মেটেরিয়ালের হিস্ট্রি জানবো, থিওরি জানবো, তারপর আমি ডিসিশন নেবো যে কোন মেটেরিয়ালগুলো নিয়ে আমি একটা কম্পোনেন্ট বানাবো। প্রথমেই মানে র্যান্ডাম দেখছি খালি করে একটার সাথে একটা, ওরকম না। তারপর হচ্ছে অ্যানালাইটিক্যাল। অ্যানালাইটিক্যাল মানে কথাটাই আছে, অ্যানালাইটিক্যালের কথাতেই অ্যানালাইজ কথাটা আছে, মানে হচ্ছে আমাদের যে ইনফরমেশনকে আমরা ছোট ছোট পার্টে ভাঙবো, মানে একটা বড় কিছু প্রবলেম হয়েছে সেটাকে আমি ছোট 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 পার্টে ভেঙে চিন্তা ভাবনা করবো, অ্যানালাইজ করবো। হয়ে গেল। তারপর হচ্ছে প্রোমোডো। প্রোমোডো টেকনিক মানে হচ্ছে, এটা একটা নর্মাল, এটা হয়তো অনেকে তোরা করেও থাকবি। ফার্স্ট হচ্ছে একটা, সরি, ফার্স্ট হচ্ছে একটা কাজকে চুজ করব, চুজ এ ওয়ার্ক। ধর আজকে আমি চুজ করলাম যে আজকে আমি কেমিস্ট্রির ফার্স্টের দুটো মডিউল পড়ব। সেকেন্ড স্টেপ, আমি 25 মিনিট পড়ব, 25 মিনিট পড়ব, 25 মিনিট রিড, তারপর 5 মিনিটে একটা ব্রেক নেবো। ঠিক ঘড়ি ধরে 25 মিনিট পড়বো, তারপর 5 মিনিটে একটা ব্রেক নেবো। হলো? এবার এই যে জিনিসটা আমি 4 বার করব। এটা হচ্ছে এই যে আমি পুরোটা ব্র্যাকেট দিয়ে দিলাম আর লিখছি না, ইন্টু 4। প্রথমে একটা কাজ চুজ করলাম, আমি কেমিস্ট্রি ফার্স্ট দুটো মডিউল পড়বো। সেকেন্ড স্টেপ হচ্ছে 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক নেবো। এবার হতেই পারে যে এবার সম্ভব নয় যে 25 মিনিটে পুরো পড়াটা কমপ্লিট হয়ে যাবে, কখনোই সম্ভব নয়। বা টানা পড়ার থেকে আমি এভাবে ব্রেক করে নেবো। শুরু করলাম, স্টার্ট করলাম পড়া, 25 মিনিট পড়লাম, 5 মিনিট ব্রেক নিলাম। এই জিনিসটা আমি রিপিট করবো 4 বার। 4 বার রিপিট করলাম, তারপর একদম, এটা আমি এখানে লিখছি, তারপর একদম 15 থেকে 30 মিনিটে একটা লম্বা ব্রেক নিলাম। মানে প্রথমে ঠিক করলাম যে দুটো মডিউল পড়বো, তারপর হচ্ছে 25 মিনিট পড়লাম, 5 মিনিট ব্রেক নিলাম, এভাবে 4 বার করলাম। তারপর একেবারে লম্বা 15 থেকে 30 মিনিটে ব্রেক নিয়ে নিলাম। এভাবে পড়লে কি হয়, ফোকাস ইমপ্রুভ হয়। তারপর হচ্ছে ইনক্রিজ প্রোডাক্টিভিটি। মানে হচ্ছে এই যে একটানা যদি কেউ পড়ে, ধর টানা 10 ঘন্টা কেউ, এমনি কথা দিয়ে বলছি, ধর টানা 3-4 ঘন্টা একটানা সে পড়লো, তাহলে কি সমস্যা হয়, একটা টাইমের পর পড়ার কিছু মাথায় ঢোকে না, সব গুলোতে থাকে। তারপর যদি সে ব্রেক নেয় তাহলে কি হবে, তার মাথাটা পুরো হ্যাং হয়ে যাবে, তার অনেকক্ষণ পড়তে ইচ্ছে করবে না। তারপর সে 3 ঘন্টা যদি পড়বে ভাবে, ও 2 ঘন্টা পর আর তার কিছু মাথায় ঢুকবেও না। বলে এইভাবে পড়ার থেকে এইভাবে পড়া ভালো। তারপর হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল, ওটাও বলেছি। প্যারেটো প্রিন্সিপাল হচ্ছে মোটিভেশন আন্ডারই পড়ে, যেটা হচ্ছে 20% আমি এফোর্ট দেবো, 20% আমি এফোর্ট দেবো, আমি 80% রেজাল্ট পাবো। মানে কি বলতে চাইছে, ধর একটা এক্সারসাইজে প্রচুর প্রবলেম আছে, 50-এর ওপর প্রবলেম আছে। এবার 50টা প্রবলেম যদি আমি সব সলভ করি, তাহলে আমার প্রতিটা টাইপের প্রবলেম প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। এবার ওতে কি হচ্ছে, প্রচুর টাইম লাগছে। এবার আমি যদি ওটা না করে স্মার্ট ওয়েতে কাজ করি, যে প্রতিটা টাইপের প্রবলেম আমি দুটো দুটো করে করব, তাহলে কটা হচ্ছে, ধর 5টা টাইপ আছে, 50টা প্রবলেম আছে। এবার আমি 5টা টাইপের 50টা প্রবলেমের বদলে প্রতিটা টাইপের আমি দুটো দুটো করে প্রবলেম করব। তাহলে দেখ 50টা থেকে কমে 10টা প্রবলেম আমাকে করতে হচ্ছে।
যেখানে 50টা করেও আমার যা লাভ হচ্ছে, সেখানে আমি 10টা করেও তাই লাভ হচ্ছে। তাহলে কি হলো? 10টা করার জন্য আমার সময়টা অনেকটা বাঁচলো। যেখানে 5 ঘন্টা লাগছিল, সেখানে 2 ঘন্টা লাগছে। এবার সময়টা তো কম লাগছে, 2 আওয়ার। কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি, ধর 50 এ পরীক্ষা, 40 পাচ্ছি আউট অফ 50। তাহলে কি হচ্ছে? আমি মাত্র 2 ঘন্টা এফোর্ট দিলাম, কিন্তু রেজাল্ট হচ্ছে আমার 80% এর কাছাকাছি। 50 এ আমি 40 পাচ্ছি। এইটা হচ্ছে প্যারেটো প্রিন্সিপাল, যে 20%, 80% রেজাল্ট কাম ফ্রম 20% এফোর্ট। মানে কম এফোর্ট দিলাম, কিন্তু রেজাল্ট বেশি পেলাম, যেটা করা উচিত, এবং সেটাকে স্মার্ট ওয়ে বলে। তারপরে হচ্ছে প্রিন্সিপাল অফ মোটিভেশন। প্রিন্সিপাল অফ মোটিভেশন এসেছিল, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তারপর হচ্ছে পার্টিসিপেট। তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেশন। তারপর হচ্ছে রেকগনিশন। আবার রিওয়ার্ডস, মানে যখন রিওয়ার্ড দিলে লোকে মোটিভেট হয়। ফিডব্যাক দিলে লোকে মোটিভেট হয়। জব স্যাটিসফ্যাকশন, মানে যেখানে কাজ করছি আমি স্যাটিসফাই। সেলফ মোটিভেশন, এইরকম। এগুলো সবই ওর মধ্যে পড়ে। মানে একটা মানুষ মোটিভেট হয় কিভাবে, নীতি কি মোটিভেট হওয়া। তারপর যে টাইপ অফ মোটিভস, এবার হোয়াট ইজ মোটিভ আমি আলোচনা করেছিলাম, যে এমন একটা ইন্টারনাল ড্রিভেন ফোর্স যেটা আমাকে কোনো কাজে জয়েন করায়। মানে আমি সাইকেল চালানো, মানে আমি একটা কোনো ইনস্টিটিউশন খুলবো, এই যে একটা ভেতরে যে একটা ইচ্ছা, একটা জেদ, এইটা আমাকে ওই ইনস্টিটিউশন খোলার কাজে ইনভলভ করে দিল। যে আমাকে ইনস্টিটিউশন খোলার কাজে ইনভলভ করে দিল, সে হচ্ছে মোটিভ। ওই যে একটা ইচ্ছা, একটা জেদ, ওটাই আমাকে কিন্তু ইনস্টিটিউশন গড়ার কাজে ঢুকিয়ে দিল। এটা হচ্ছে মোটিভ। আর মোটিভেশন মানে হচ্ছে, এবার কাজ করতে করতে আমার হয়তো নেগেটিভ ফেজ এলো, মানে ভালো, মানে দিন ভালো যাচ্ছে না, তারপর অনেক বাধা আসছে। তাই আমি ডিসিশন নিলাম যে আমি ইনস্টিটিউশন গড়বো না। তাহলে আমি ডিমোটিভেট হয়ে গেলাম। এই সময় আমি নিজেকেও মোটিভেট করতে পারি, কোনো সিনেমা দেখলাম বা কিছু কারো কথা শুনলাম, অথবা কেউ আমাকে মোটিভেট করতে পারে। তাহলে কি হলো, যে গাড়িটা থেমে গেছিলো ইনস্টিটিউশন গড়ার, সেই গাড়িটা আবার চলতে শুরু করলো। কে হেল্প করলো? মোটিভেশন। তাহলে মোটিভেটও টাইপ আছে। মোটিভেট টাইপের মধ্যে কি কি টাইপ পড়ে? যেটা হচ্ছে আমাদের পড়ে প্রাইমারি মোটিভ, বায়োলজিক্যাল। প্রাইমারি মোটিভ মানে যেগুলো হচ্ছে হাঙ্গার, থ্রাস্ট, স্লিপ, যেগুলো আমরা জন্মগতই পাই। খাওয়ার ইচ্ছা, ঘুমানোর ইচ্ছা, জল তেষ্টা, এগুলো আমাদের জন্মগত। যে আর হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি মানে হচ্ছে, যেমন হচ্ছে ডেভেলপ থ্রু সোশ্যাল ইন্টারাকশন। সেটা হচ্ছে পাওয়ার, স্ট্যাটাস, অ্যাচিভমেন্ট, সিকিউরিটি। আর জেনারেল মোটিভ হচ্ছে নট ডিরেক্টলি বায়োলজিক্যাল আর সোশ্যাল, বাট রিলেটেড টু কিউরিওসিটি অ্যান্ড নলেজ। মানে হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা, কোনো কিছু জানার ইচ্ছা, এগুলো জেনারেল মোটিভ। মানে এগুলো বেসিক্যালি জন্মগতও নয়, আবার সেকেন্ডারিও নয়। এগুলো হচ্ছে জেনারেল, মানে হচ্ছে কোনো কিছু জানার ইচ্ছা, কোনো কিছু এক্সপ্লোর করার ইচ্ছা, কোনো কিছু অ্যাক্টিভিটি করার ইচ্ছা, কিউরিওসিটি, অ্যাক্টিভিটি, এক্সপ্লোরেশন, ইনোভেশন, এইগুলো হচ্ছে জেনারেলের মধ্যে পড়ে। হয়ে গেল। এইগুলোই ছিল, যেগুলো অতটা আমি ডিপলি ডিসকাস করিনি, কিন্তু করেছি, কিন্তু অতটা ডিপলি করিনি। সেগুলো আমি করে দিলাম, মনে করলাম যে করে দেওয়া দরকার, যদি দিয়ে দেয় পরীক্ষায়, কারণ ম্যাকআউটের তো ব্যাপার। কিন্তু আমি রিকোয়েস্ট করবো যে তোরা ওয়ান শটটা দেখ, মন দিয়ে ওয়ান শটটা দেখ, আশা করি বোরিং লাগবে না। মজা করে বুঝিয়েছি, গল্পের ছলে বুঝিয়েছি, ভালো লাগবে, প্রতিটা টপিকই বুঝতে পারবি। আর পরীক্ষার আগের দিনে যদি ভিডিওটা দেখিস, 2 ঘন্টা যদি সময় দিস, তাহলে সারাদিনে আর কিছু পড়তে হবে না, প্লাস পরীক্ষার আগেও কোনো টেনশন হবে না, খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবি। তাই আগে ওয়ান শটটা দেখ, তারপর এই ভিডিওটা দেখে নিবি। কারণ অলমোস্ট সব টপিকই ওয়ান শটে আলোচনা করা, কিন্তু অতটা ডিটেলসে নেই। ফলে ওটা দেখলে এটা মাথায় ঢুকবে। হুট করে এটা দেখলে, মানে প্রথমে যদি এটা দেখিস, তাহলে একটা ডিসকন্টিনিউটি ব্যাপার চলে আসবে, কারণ ওখানে আমি স্টেপ বাই স্টেপ প্রথম মডিউল থেকে শেষ মডিউল অবধি পড়িয়েছি। ফলে এগুলো পড়লে খাপছাড়া খাপছাড়া হয়ে যাবে। চ, বাই বাই। আর একটা যেটা বিদায় দেওয়ার আগে বলা, যেটা হচ্ছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবি,
বেশি বেশি করে শেয়ার করবি এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবি, কারণ সাবস্ক্রাইবার ইজ মোর ইম্পর্টেন্ট। তাহলে তোরা সবার আগে ভালো ভালো ভিডিওর আপডেট পাবি এবং 500 সাবস্ক্রাইবার হতেই চললো। তাই তোদের সাপোর্ট ছাড়া তো সম্ভব নয়, তাই প্লিজ সাবস্ক্রাইব করিস। 500 সাবস্ক্রাইবার হলে তোদের জন্য স্পেশাল কিছু আসবে। তোদের রিকোয়েস্টও আমরা শুনবো, তোরা কীরকম ভিডিও চাইছিস। আমরা আরও ফোকাস করবো তার উপর, আমরা আরও হার্ডওয়ার্ক করবো। তোদের সাপোর্ট ছাড়া তো সম্ভব নয়, তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিস, আমাদের পাশে থাকিস। 500 হলে তোদের জন্য স্পেশাল কিছু আসছে। চ বাই বাই। If I make you crazy, just take it easy.